মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে মঙ্গলবার আর এখন সকাল 7:15 মতন বাজে। শ্রীমতী তো স্কুলে চলে গেছে, আর শ্রীমতী স্কুলে চলে যাওয়া মানেই কিন্তু চাটি নিয়ে বসে পড়া। আর আজকে শ্রীমতীকে টিফিনে করে দিয়েছি স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ তো ওর পাউরুটির ওই 4টে ধার ওকে ফেলে দিতে হয়, আর শুধুমাত্র সস আর মেয়োনিজ দিয়ে নেবে। চিজ নেই, তাই চিজটা দিতে পারিনি। আর তারপরে বাটার দিয়ে সেকে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি কিন্তু একটু আচার। কি আচার সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আর আমার এটা হলো রান্নাঘরের ছাদটা, দেখো কিরকম ছোপ ছোপ হয়ে গেছে। দিন যত যাচ্ছে এই কালো ছোপগুলো তত বেড়ে যাচ্ছে। আর রান্নাঘরের তাকগুলো এবারে আস্তে আস্তে সব পরিষ্কার করতে হবে। বড্ড অগোছালো হয়ে রয়েছে। অগোছালো তো হয়ে থাকারই কথা, মনটাই যে আমাদের সবার এখন বড় অগোছালো হয়ে রয়েছে। আমরা সবাই নিয়ম মেনে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মনখানি কিন্তু পড়ে আছে সেই সুবিচারের আশায়। আর এই সুবিচার পেতে আরও যে কত দিন লাগবে সেটা একমাত্র ভগবানই জানে। অথচ আমরা সুবিচারটা পাবো কি না এখন তো সেটাই মনে হচ্ছে। নানান দিক থেকে যেরকমভাবে রাজনৈতিক রংটা চড়ে যাচ্ছে, সুবিচারটা মনে হয় কোথাও না হারিয়ে যায়। ইচ্ছা না থাকলেও টিভিটা ছাড়লে যখন নিউজ চ্যানেলটা চোখের সামনে ভেসে ওঠে, বা মোবাইলটি খুললেই যখন নানান রকম খবরগুলি চোখের সামনে ভেসে ওঠে, তখন কিন্তু সত্যিই মনে হয় সুবিচারটা কি আদৌ আমরা পাবো? সুবিচারটা নাই প্রতিবাদের নিচে কোথাও গিয়ে হারিয়ে না ফেলি আমরা। হাতে গোনা আর কয়েকটি দিন পরেই কিন্তু মা দুর্গার মর্তে আগমন। জানি না মা এবারে আমাদের জন্য কী বার্তা বহন করে আনছেন। আর এই যে মেয়োনিজটা আর ফ্রিজে তখন ভরিনি, এবারে ভরে রাখবো। আর আমার টমেটো সসটা জানো তো একদমই ফুরিয়ে গেছে। বারবারই যতবার বেরিয়েছি খালি ভুলে যাই। এবারে ঠিক করেছি কর্তামশাইকে আমি বলবো এবার সসটা নিয়ে আসো। আর এই যে এটা হলো চিংসের সেই চাটনিটা। এই চাটনিটাই আজকে শ্রীমতীকে দিয়েছি স্যান্ডউইচের সঙ্গে। আমার শ্রীমতী কিন্তু এই সসটা বেশ ভালো খায়। এটিতে কিন্তু ভারী ঝাল আছে, আবার মিষ্টির ভাবটাও অনেকখানি, তবে রসুনের গন্ধটা অনেকখানি আছে। মানে ওই রসুন, লঙ্কা, ঝাল, টক, মিষ্টি নানান রকম স্বাদে ভরা। আর এই ঘড়িটা না অনেক বন্ধুই খুব বলে তোমার এই জিরাফ ঘড়িটা কিন্তু ভারী সুন্দর দেখতে। এই ঘড়িটা কিন্তু আমার শ্রীমতী ওর একবার বার্থডেতে পেয়েছিল, ওর এক বন্ধু ওকে গিফট করেছিল। এটি কিন্তু আমার এই খাবার টেবিলে ভারী মানায়। আর সেই যে শ্রাবণ মাসে উপোসের সময় এই ক্রিম কেকার বিস্কুট এনেছিলাম, আর এখানে না কয়েকটা ক্রিম কেকার বিস্কুট রয়ে গেছে, এটিকে এখন খেয়ে ফেলবো। আর এখানে রয়েছে বেকারি বিস্কুট। এই বিস্কুটটি কিন্তু ভারী ভালো খেতে, টবু নিয়ে এসেছিল। এই কটা না একটা বড় জারে এনেছিল, সেখান থেকে দিদি কিছুটা দিয়েছে। আরেকটা বিস্কুট এনেছে, ওটা আবার আমার শ্রীমতী বড্ড ভালোবাসে, সাদার মধ্যে, আর তার মধ্যে একটু টুটি ফুটি দেওয়া আছে। টুটি ফুটিগুলো ফুটে ফুটেও ফেলে দেয় আর বিস্কুটটা খায়। ওটিও কিন্তু ভারী সুন্দর খেতে, কিন্তু আমার শ্রীমতী এই বিস্কুটটি এবার খায় না, ও সাদাটাই খেয়ে খেয়ে শেষ করেছে। আর এই যে সেই চকলেটের বক্সটি, এবারে তো শ্রীমতী বাড়িতে নেই, দেখি একা একা খোলার চেষ্টা করি। আবার সাবধানে আবার আটকে রাখতে হবে। শ্রীমতী এসে যদি দেখে অন্যরকম ভাবে আমি আটকিয়েছি, ও কিন্তু ঠিক বুঝতে পারবে, আর ও সন্দেহ করবে ওর মাম্মাম বুঝি সব চকলেটগুলোকে খেয়ে নিয়েছে। বাহ, আমি তো এক চান্সে খুলতে পারলাম। দেখি এবারে। আর এটা না এর ভেতরে আছে যে ক্রিমটা, সেটা হলো গিয়ে পেস্তা ফ্লেভারের। দেখা যাক এর ভেতরে কটা কি আছে, আর আমি এটার মুখটা ঠিকঠাকভাবে খুলতে পারি কিনা। আমি যা পণ্ডিত এ সমস্ত কারুকার্য খোলার ব্যাপারে। যাক বাবা, এক হাতে কিন্তু আমি ঠিকঠাকভাবে খুলতেই পেরেছি। দেখা যাক এর ভেতরে কি কি আছে। বেশ অনেকখানি চকলেট আছে। আর এখানে এই যা চকলেটগুলো রয়েছে দেখে তো মনে হচ্ছে প্রায় 30খানা মতন আছে। এই যে দেখো কত সুন্দর দেখতে। ওপরের কভারটাও কিন্তু পুরো সবুজ রঙের। খেয়ে তারপর বোঝা যাবে জিনিসটা কেমন খেতে। আগে শ্রীমতী স্কুল থেকে আসুক, ওই ভাঙবে, তারপরে ও দেখা যাক কাকে কটা করে কি দেয়। না বাবা, অনেক একা একা পাকামো মেরেছি। এবারে এই চকলেটগুলোকে ভেতরে ভরে দিই, এবারে ঠিকঠাক করে আটকে রাখি। ব্যাস, ওই যে বললাম না একা একা পাকামুটি আমি মেরেছি, এটা তো এবার সুন্দর করে আর এক হাতে আমি আটকাতেই পারছি না। এবারে মনে হচ্ছে আমাকে মোবাইলটা রাখতে হবে। না, পেরেছি কিছুটা চেষ্টা করে আটকাতে, না হচ্ছে না। এদিকের এই মুখটা কিছুতেই আমি এক হাতে আর পাচ্ছি না। এবারে মনে হচ্ছে এই যে দেখো এই জায়গাটা ডেবে যাচ্ছে, এই জায়গাটা সুন্দরভাবে হচ্ছেই না। আমাকে মনে হচ্ছে এবারে মোবাইলটা রাখতেই হবে, এক হাতে এটা আমি একদমই পারছি না।
তো চলো মোবাইলটাকে রেখে তারপরে দেখো এটা সুন্দরভাবে আটকেছি। এটা কিন্তু লাগানো কোনো ব্যাপারই না, কিন্তু যেহেতু এক হাতে না আমি ভাঁজটা ঠিক মতন করতেই পারছিলাম না। আর এবারে ঠিকভাবে না রাখলে শ্রীমতী তো এসে বুঝতেই পারবে কি হয়েছে, আর যেই দেখবে অগোছালোভাবে রাখা বাড়িতে আমার ছোটোখাটো একটা আমফান ঝড় বয়ে যাবে। আর শ্রীমতী বলেছিল আজকে নতুন বোতলটা নেবে, কিন্তু আমার বোতলটা ধোয়া হয়নি, তাই ওকে আজকে দিইনি, ওকে কালকের থেকে নতুন জলের বোতলটা দেবো। আর এই যে এই কেকটা পড়ে আছে, এখানে মনে হয় এক টুকরো কেকটা আছে, এটা দিয়ে আজকে চাটা আমি খেয়ে নেব। দাঁড়াও খুলে দেখি। ও মা, ভেবেছিলাম এখানে এক টুকরো আছে কেক, এখন এখানে দেখছি 2 টুকরো কেক আছে। এই 2 টুকরো কেক এখন খেতে আমি পারবো না, এদিকে টুকরো কেকটাও খাবো, আবার ওদিকে বিস্কুটটাও খাবো, এত কিছু দিয়ে চা খেতে পারবো না। আর চাটা তো আমি গরম গরম খেতেই পারি না। তো এখন চাটা যে অবস্থায় এসেছে এটা আমার এখন একদম উপযুক্ত। চলো আগে চাটা খেয়ে নিই। চা খেতে খেতে না চোখটা হঠাৎ করে বাইরে আমার আটকে গেল। বাইরেটা একদম মেঘমেঘ করে আছে, এই মেঘলা আকাশটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি ভালো লেগেছে আজকে আরেকটা জিনিস যেই নজরে আসলো। এই যে আমাদের পলাশ গাছটা যে কেটেছিল জানো তো, এখন তো বর্ষাকাল, রোজই বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো যেমন সতেজ আর সবুজ হয়েছে, আরও একটা ঘটনা ঘটেছে। এই যে ডালগুলো কেটেছিল না, সেখান থেকে কচি কচি অনেক ডাল বেরিয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যে কটা ডাল কেটেছিল সেখান দিয়ে কিন্তু অনেকগুলো কচি কচি ডাল বেরিয়েছে। তবে মনে হয় না এবছরই এই ডালগুলো অনেকখানি বড় হয়ে আমার বারান্দায় অবধি উঠে আসবে, আর হয়তো সামনের বছর হবে, কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু কচি কচি ডালগুলো বেরানোতে। আর একটু চিংড়ি মাছ বের করেছি, আজকে কিন্তু একটু লাউ চিংড়ি করব। লাউটা কেটে রেখেছি, আর আমি যা আহম্মক, লাউটাকে কোথায় কিভাবে রেখেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে দুধটা এক্সট্রা রয়ে গেছে, আর আগের দিনকে শ্রীমতী যেহেতু খায়নি, আর সকালবেলা ওকে কিছুটা দুধ দিয়েছি, আর এই বাকি দুধটা তাই রয়ে গেছে। আর এই দুধটাকে এখন ছেঁকে ডাব্বার মধ্যে রাখবো। ছেঁকে রাখবো কেন জানো, আমি খুব নেশা পেয়ে গেছি, কিন্তু একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাটায় ভীষণভাবে আমি ভালোভাবে উত্তীর্ণ হয়েছি। একবার দুধের স্বর জমিয়ে রেখেছিলাম, বলেছিলাম তোমাদের মনে আছে, যে আমি কিছুতেই আর সেটাকে করে উঠতে পারিনি, নষ্ট হয়েছে, ফেলে দিয়েছিলাম। আর আমার হাতে দই আর ঘি একদমই হয় না। কিন্তু এবারে ফ্রিজটা পরিষ্কার করার সময় না আমি দেখলাম যে দুধের স্বরটা অনেক সাহস করে জমিয়ে রেখেছিলাম, যাই তাহলে এটাকে জাল দিয়ে দেখি তো কিছু হয় কি না। আর সত্যি কথা বলতে আমি ভীষণভাবে পরীক্ষাটায় কিন্তু আমি সফল হতে পেরেছি। আর যেহেতু সফল হতে পেরেছি, এবারে কিন্তু আমার নেশা লেগে গেছে। এতটুকুনি দুধের স্বর কিন্তু আমি এখন আর ফেলছি না, যতটুকুনি হয় 1 চামচ 2 চামচ দেখো এখানে জমিয়ে রেখেছি। এইবারে যখন এটা অনেকখানি ভরে যাবে, প্রায় 1 ডাব্বা হয়ে যাবে, তখন আবার একটু ঘি তৈরি করব, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এবার যখন ঘিটা তৈরি করেছিলাম না, তখন মন মানসিকতাটা এতটাই খারাপ ছিল, নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্য তোমাদের সঙ্গে সেটা কিছুতেই শেয়ার করিনি। আর এবারে যখন আবার করব, তোমাদের সঙ্গে ডেফিনেটলি আমি শেয়ার করব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি আমি ঘিটা তৈরি করেছিলাম। আর এটাকে এখন ঢেকে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো। প্রথম দিকে যখন সরগুলো জমাতাম তখন জানো তো এমনি নর্মাল ফ্রিজেই রাখতাম, কিন্তু এক দিদিভাইকে দেখেছিলাম সে এই দুধের সরগুলোকে জমিয়ে ডিপ ফ্রিজে রাখে, তাতে করে নাকি নষ্ট হয় না। এই দেখো যে ঘি বানিয়েছিলাম, এই যে সেটা। যেহেতু খুব একটা বেশি সর ছিল না, তাই খুব একটা বেশি ঘি হয়নি। এখানে আছে প্রায় ধরো 4 টেবিল স্পুনের মতন আছে এখানে ঘি, আর 3 থেকে 4 টেবিল স্পুন মতন ঘি আমি আবার নিচেও দিয়েছিলাম। প্রথম ট্রাই করেছিলাম তো, তাই নিচেও দিয়েছি কিছুটা, আমি আমার জন্য রেখেছি কিছুটা। সোমা লাইফস্টাইল বলে একটি দিদিভাই আছে, সেই দিদিভাইয়ের চ্যানেলে আমি দেখেছিলাম, দিদিভাইও কিন্তু বাড়িতে ঘি তৈরি করে। আর সেই দিদিভাই সেই ঘিটা দুধের সরটাকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেয়, সেই দিদিভাইয়ের থেকেই শেখা। আর গতকাল মাছ ভাজতে গিয়ে গরম তেল আমার আঙ্গুলের মধ্যে ছিটে এসে ভালোবাসা স্বরূপ ফোসকাটা দিয়ে গেছে। আর এই যে আঙ্গুলে কালো স্পটটা, এটা হলো গিয়ে গরম প্রেসার কুকারের ছ্যাঁকা, মানে দুখানা ভালোবাসা আমার দুটো আঙ্গুলে এখন উপস্থিত। আর এদিকে বাইরের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা হলেও মাঝে মাঝে কিন্তু আবার একটু রোদও উঠছে। আর অসম্ভব যেহেতু গরমও লাগছিল, চট করে স্নানটাও করে নিলাম। আর আমার মাথাটা একদম তেলতেলে হয়ে যায় একটু, এই যে আজকে শ্যাম্পুটা করলাম, আবার যে কালকে মাথায় জল পড়বে আবার মাথাটা তেলতেলে হয়ে যাবে, ভারী কষ্ট হয়।
আর এই ঘন ঘন শ্যাম্পু করতে করতে আমার মাথায় তো চুলছিল ওই 10-12টা, সেটাও আর ভবিষ্যতে কত দূর কী থাকবে কে জানে। স্নানটা সারা হয়ে গেলে একদিকে অনেকটা নিশ্চিন্তে থাকা যায় ঠিকই, কিন্তু স্নান করে না রান্না করতে বড্ড বিরক্ত লাগে। সেই রান্না করব, আবার গরমে ঘেমে যাব, ভালো লাগে না। কিন্তু যেহেতু শ্যাম্পুটা করেছি, আবার একটু বেলা হয়ে গেলে মাথার চুলটাও তো শুকাবে না, আবার ঠান্ডাটিও লেগে যাবে। আর সকালে যে চিংড়ি মাছের ডিব্বাটা বের করেছিলাম তার থেকে কিন্তু বেশ খানিকটা বরফ ছেড়ে গেছে, আর সেখান থেকে আমি 10-12টা মতন চিংড়ি মাছ বের করে নিয়েছি। লাউ চিংড়ি করব, আর এ দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে বেছেও নিচ্ছি। তবে লাউ চিংড়ি খাওয়ার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো একদমই উপযুক্ত নয়। লাউ চিংড়ির জন্য কিন্তু ছোট ছোট চিংড়ি মাছই উপযুক্ত, এগুলো বেশ বড় বড়। তবে ভাবছি এগুলোকে না আমি এখনই কেটে রাখবো। ওই রান্নার সময় তো আমি খুন্তি দিয়ে কেটে কেটে করি, বড়ই বিরক্ত লাগে, খুঁজতে হয়। আর একেবারে যদি আমি কেটে নিই তাহলে রান্নাতে কিন্তু সুবিধা হবে। ব্যাস, আমার এদিকে চিংড়ি মাছের একদম খোসা টোসা সব আমি ফেলে দিয়েছি, আর ভেতরের যে কালো শিটটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি, আর এই চোখলাগুলোকে নিচে ফেলে দেব। আর নিচে যদি ফেলতে যেতে ইচ্ছা নাও করে, এই ডাব্বা শুদ্ধ আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। কালকে যখন ময়লার গাড়ি আসবে তখন এটাকে ফেলে দেবো। চিংড়ি মাছের চোখলা যদি এতটুকুনিও রান্নাঘরে থেকে যায়, কি বিচ্ছিরি গন্ধ আসে বাবা। একবার রেখেছিলাম, সে তো বাড়ি ঘর পুরো গন্ধে ভরে গেছিল। তারপর থেকে শিক্ষা হয়ে গেছে, আর রাখি না, হয় নিচে ফেলে দিই, আর না হলে একদম ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমার চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম টুকরো করে সব কাটা হয়েও গেছে। বাকি চিংড়ি মাছগুলোকে তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর চোখলাগুলো আর নিচে ফেলতে যেতে ইচ্ছা করলো না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবারে লাউটাকে বের করে নিই, আর লাউটা কেটে দেখো প্রেশার কুকারের মধ্যেই রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়ে গেছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর ফোড়নটা ভাজতে ভাজতে প্রেশারের ঢাকনাটা খুলে দেখি লাউটার কি দুরবস্থা। লাউটা দিয়ে একদম জল ছেড়ে গেছে। লাউটা রেখেছি প্রেশার কুকারে ঢাকা দিয়ে, ঠিক আছে, তাও আবার রেখে দিয়েছি ওপরের তাকটাতে। আর আমার এই ওপরের তাকটায় না একটু বেশিক্ষণ কিছু থাকলেই সেটা কিন্তু বরফ হয়ে যায়। ব্যাস, লাউটা হয়ে গেছিলো খানিকটা বরফ, আর দিয়েছে জলটা ছেড়ে। আর দেখো, যেই মাত্র কড়াইতে দিয়েছি আর কতখানি জল ছেড়ে দিয়েছে। তো আর কি করার, নিজের দুর্বুদ্ধিতা বলো নির্বুদ্ধিতার বলো, আমি তো নিজে নিজেই হাসতে লাগলাম যে নিজের দোষে আজকে কি অবস্থা হয়ে গেল। আর এই লাউটার মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তার মধ্যে আরেক কাণ্ড দেখো, কি ভাবতে ভাবতে আমি এটাকে আবার ঢেকেও দিলাম। এ তো এবারে জানি না কি হবে, লাউয়ের ঘন্ট করতে গিয়ে এটা লাউয়ের পায়েসই না হয়ে যায়। পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি আজকের রান্নাটা, জানি না কি হবে। তো যা হওয়ার হবে। আমি তো এবারে হলুদটা দিয়ে দিই। হলুদটা দিয়ে কিন্তু এবারে লাউটা বেশ খানিকটুকুনি নাড়াচাড়া করে নিলাম। আর ইতিমধ্যে কিন্তু লাউটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। বেশ অনেকখানি জলই কিন্তু মজে এসেছে। আর একটা কাঁচা লঙ্কা একটুখানি থেতলিয়ে দিই, তাহলে একটু ঝাল ঝাল হবে। আর এই জলটা মরে যেই কিছুক্ষণ এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুড়িয়ে দিলাম। আদা বাটা বা জিরে বাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালোই হয়, কিন্তু ওই যে আলসেমি করে আর বাড়তে ইচ্ছা করে না, তাই জিরেটা গুঁড়োই দিয়ে দিলাম। আর আদাটাও কিন্তু গ্রেট করে দিলাম। আর একটু টেস্ট করে দেখেছিলাম আর একটু নুন লাগতো। বাবা, সে কতক্ষণ সময় লাগলো গো ওই জলটা মজতে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো, যেগুলো টুকরো করে রেখেছিলাম। চিংড়ি মাছটা তো আমি ভাজি না কোনো রান্নাতেই। চিংড়ি মাছটা আমার কাছে যেন মনে হয় ভেজে রান্না করলে তার গন্ধটা যতটা না থাকে, এই কাঁচা অবস্থায় কিন্তু রান্নাতে দিলে তার গন্ধটা আর স্বাদটা একটু বেশি পাওয়া যায়। তো চলো, এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে আর লাউটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিই। আর যেই এটা একদম সেদ্ধ হয়ে আসবে আর বাকি জলগুলো মজে আসবে, নামিয়ে ফেলবো। আর নামিয়ে আমি আমার জন্য রাখবো, আর নিচেও দেব। আর দিদিকে একটু মজা করেই বলছিলাম, আজকে তোমাকে কিন্তু ঝাল লাউয়ের পায়েস দেবো। দিদি ব্যাপারটা বুঝতে পারিনি। তো চলো, আমার রান্নাটা কিন্তু এদিকে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আমার জন্য রাখি আর নিচেও দেব। আর আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।